আজকের সকালটা ছিল একেবারে অন্যরকম। বাড়ি থেকে বেরোতেই অনুভব করছিলাম যেন এক নতুন অ্যাডভেঞ্চার শুরু হলো। মনে হচ্ছিল যেন প্রতিটা মুহূর্ত এক নতুন গল্প লিখছে। আমাদের আজকের গন্তব্য বাংলার ইতিহাসে অমূল্য দুই রত্ন, ব্যান্ডেল চার্চ আর ইমামবাড়া। একদিকে ইউরোপীয়দের প্রাচীন স্থাপত্য, অপরদিকে মুঘল নবাবী আমলের ঐতিহাসিক ছাপ। তাহলে চলুন আমাদের সাথে আপনিও উপভোগ করুন এই পথের সৌন্দর্য আর ঐতিহ্যের ছোঁয়া। সুপ্রভাত বন্ধুরা, কলকাতা কিশমিশের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি সকাল সকাল ব্যান্ডেল চার্চ, এবং আপনারা পেছনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজ গালিচায় মোড়া একটি অসাধারণ ভিউ, আর তার সাথে আকাশে নীল সাদা মেঘের খেলা। মানে আকাশটা নীল আর তার উপরে সাদা মেঘ। আমরা আসিনি ঘুরতে, আপনাদেরকেও সাথে নিয়ে এসেছি। এক্স্যাক্টলি। কিন্তু আমরা ভেতরে প্রবেশ করার আগে আপনাদেরকে দেখাই এখানে আসার পথটা কতটা সুন্দর, মনোরম, মনোমুগ্ধকর একটি সুন্দর যাত্রা আমরা উপভোগ করতে করতে এলাম। তো সেটা আগে চেক আউট করুন, তারপরে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। ওই দেখুন সামনে আমাদের সাথে সূর্যদেব কেমন লুকোচুরি খেলছেন, কখনো রোদের ঝলক, আবার কখনো ছায়ার পরশ। এই খেলাতেই পথ চলা আরও সুন্দর হয়ে উঠছে। বাইকের ইঞ্জিনের গুঞ্জন আর হাওয়ার মিষ্টি ছোঁয়া, এই দুটো মিলেই ভ্রমণটাকে অন্যরকম করে তুলছিল। রাস্তার দুপাশে দিগন্ত জোড়া সবুজ, কখনো ফসলের ক্ষেত, কখনো তাল বা খেজুর গাছের সারি। চলতে চলতে মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের জন্য নিজেদের সৌন্দর্যের পর্দা খুলে দিয়েছে। চারপাশের দৃশ্যগুলো যেন এক একটা চলমান ছবি। যাত্রাপথে প্রতিটা বাঁকেই যেন এক নতুন দৃশ্য লুকিয়েছিল। কখনো ধান ক্ষেতের ওপর ভেসে থাকা সাদা বকের শাড়ি, কখনো সরু গ্রামের রাস্তার ধারে কাকের ডাক। সব মিলিয়ে এই ভ্রমণটা শুধু একটা সফর নয়, বরং প্রকৃতির সাথে এক অন্তরঙ্গ আলাপ। ওই দেখুন মাঠ জুড়ে কেমন সবুজের খেলা চলছে। কোথাও হালকা সবুজের নরম ঘাস, কোথাও গাঢ় সবুজে ভরা ধান ক্ষেত। প্রকৃতি যেন নিজের তুলি দিয়ে এক বিশাল ক্যানভাস এঁকে ফেলেছে। আর ওই আকাশে সাদা মেঘগুলো দেখছেন, যেন হাওয়ার দোলায় ভেসে চলা সাদা পালতোলা নৌকা। কথায় কথায় এত দূর চলে এলাম, অথচ পথের হিসেবটাই আর রাখা হলো না। শুধু সবুজ আকাশ আর হাওয়ার খেলাতেই মন মজে রইল। পথ যতই দীর্ঘ হোক, মন যখন সৌন্দর্যের ঢেউ বাজে, তখন কতটা পথ পার হলাম তার খেয়ালই থাকে না। এবার আমরা প্রায় পৌঁছে গিয়েছি ব্যান্ডেল স্টেশনের কাছে। ওই দেখুন ঠিক মাথার ওপর দিয়ে গর্জন তুলে ছুটে গেল এক ট্রেন, যেন আমাদের যাত্রার ঘোষণা দিল। আমরা সাবওয়ে দিয়ে ব্যান্ডেল স্টেশন ক্রস করে আবার এগিয়ে চললাম গন্তব্যের পথে। অবশেষে চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত দৃশ্য, ব্যান্ডেল চার্চের চূড়া। আমরা প্রবেশ করলাম সেই ঐতিহাসিক ব্যান্ডেল চার্চের ভেতরে। তবে তার আগে একটা কথা বলে রাখি, এখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। বিনামূল্যে সবাই এই অমূল্য ঐতিহ্যের সাক্ষী হতে পারেন। ভেতরে ঢুকতেই চোখে পড়ল নানান নিপুণ শিল্পকলা, দেয়ালের অলঙ্করণ আর প্রার্থনালয়ের শান্ত পরিবেশ। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম, প্রতিটি কারুকার্য যেন আপন মনে অতীতের কাহিনী শোনাচ্ছে। মূল চার্চের ভেতরে প্রবেশ করার আগেই আমাদের চোখ আটকে গেল বাইরের বাগানে।
সবুজে ঘেরা সেই শান্ত পরিবেশে ছড়িয়ে আছে অসাধারণ সব শিল্পকলা। এখানে দাঁড়িয়ে আছে প্রাচীন মূর্তি আর ভাস্কর্য, যেগুলো খ্রিস্ট ধর্মের নানান কাহিনী ও প্রতীক বহন করছে। প্রতিটি ভাস্কর্য যেন নিঃশব্দে বলছে সেই সময়কার আস্থা, সংগ্রাম আর বিশ্বাসের গল্প। বাগানের ভেতরে সাজানো ফুলের টব আর গাছপালার মাঝে মূর্তিগুলোকে দেখে মনে হয় যেন ইতিহাস আর প্রকৃতি মিলেমিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ। এই জায়গাটা এতটাই সুন্দর যে না আসলে বিশ্বাস করা যাবে না। হয়তো অনেকেই এসেছেন বা অনেকে হয়তো জাস্ট ছবিতে বা ভিডিওতে দেখেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি যখন এই জায়গাটা এসে জায়গাটাকে নিজের চোখে দেখবেন তখন বিশ্বাস করবেন যে কতটা সুন্দর ওয়েল মেনটেন্ড এই জায়গাটা। হয়তো এরকম অনেক সুন্দর জায়গা আছে কিন্তু এত ওয়েল মেনটেন করে রাখা হয় না, কিন্তু সত্যি দেখে ভালো লাগছে এতটা ওয়েল মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই সবুজ যেটা এখনকার দিনে পাওয়াটা খুব মুশকিল। একটা কাগজের টুকরো অবধি এখানে পড়ে নেই, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আপনারাও যদি এখানে আসেন প্লিজ এই পরিচ্ছন্নতা বজায় রাখবেন, নোংরা করবেন না। আর এত পিসফুল প্লেস সেটাও বলো। এক্স্যাক্টলি। আর এখানে সত্যি ভীষণ ভালো লাগছে। সেই স্কুল লাইফে এসেছিলাম, তারপর এই প্রথম, বললে হয়তো কেউ বিশ্বাস করবেন না কিন্তু এটাই ফ্যাক্ট যে স্কুল লাইফের পর এই প্রথম আমরা, মানে আমি অ্যাটলিস্ট, ওর বাড়ি তো চুচুড়াতে, তো ও অনেকবার এসছে, কিন্তু আমি সেই স্কুল লাইফে এসেছিলাম একটা, আপাতত প্রায় 7-8 বছর। আমার তো আরও বেশি, কারণ সেই বোধহয় ক্লাস 4-এ পড়তাম তখন আমি এসেছিলাম, তারপর থেকে এই প্রথম এলাম। তো তখনকার স্মৃতির সঙ্গে এখন মেলাতে পারছি না, কারণ তখন অন্যরকম ছিল, সমস্ত কিছু পরিবেশ পুরো পাল্টে গেছে, এত নতুনভাবে ভালোভাবে সাজানো হয়েছে, আর তখনকার সেই স্মৃতিটা এখন ম্যাচ করাতে পারছি না। তো যাই হোক, এখন আরও বেটার হয়েছে, আরও উন্নত হয়েছে এবং আরও দেখতে ভালো লাগছে। আপনারা যদি এখানে আসেন এবং চান যে প্রেয়ার করবেন মোমবাতি জ্বালিয়ে, তাহলে এই জায়গাটার সামনে যেখানে জায়গাটা আছে এখানে ক্যান্ডেল জ্বালিয়ে আপনারা প্রে করতে পারেন। সামনেই মাদার মেরি আছে, কোলে ছোট্ট জিসাস, ওনার সামনেই আপনারা ক্যান্ডেল জ্বালিয়ে প্রে অবশ্যই করতে পারেন। এই ভেতরেও একটা লন আছে, কিন্তু আনফর্চুনেটলি এটাকে লক করে রাখা আছে, জানি না কেন, হয়তো কোনো মেনটেন্যান্সের কাজ চলছে। কিন্তু ভেতরেও অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু এখানে স্থাপন করা হয়েছে। এনাকে তো আশা করি সারা বিশ্ব চেনেন, মাদার টেরেসা, আর ওনার কোলে একটি ছোট্ট নিষ্পাপ শিশু। আমার সাথেও একটি নিষ্পাপ ছোট্ট শিশু এসছে, আর একটি ছোট শিশুকে বাড়িতে রেখে এসেছি যার নাম চমচম। পুন্টু বলছে ও এতবার এসেছে কিন্তু তারপরেও এখন এসে অনেক কিছু নতুন লাগছে ওর কাছে। না, আমার কাছে সবই নতুনই লাগছে, বিকজ এতটা এরকম সাজানো গোছানো ছিল না। সো ও লাকি, ও একেবারে আমার সাথেই এসেছে, কারণ আগে এলে এত কিছু দেখতে পেতাম। আমি ওর সাথে এসেছি বলে আমি লাকি, কারণ একা এলে আমি লাকি হতাম, কারণ কারণ জায়গাটা আমাকে আসতো তখন এইভাবে ও পেত না। আমি যদি একা আসতাম আমাকে ঢুকতে দেওয়া হতো না, যেহেতু ও আমার সাথে এসেছে তাই আমাকে ঢুকতে দেওয়া হয়েছে। মাই কোম্পানি। আচ্ছা, সেটা বলো যে তোমার কোম্পানিটাতে আমি লাকি, না তো আমাকে ঢুকতে দিত, একা এলো ঢুকতে দিত না, কিন্তু তখন এত ভালো ছিল না। তুমি আমাকে বিয়ে করার পর এই 5 বছরে এসব হয়েছে। ও আচ্ছা, তাই আমি জানতাম না। তো ভীষণ সুন্দর সত্যি। আর আমার কাছে না, আমি না মানে খুব কম, আমি বন্ধুদের সাথে বা এলে আমি খুব কমই ঘুরতে মজা পাই ফ্যামিলি ছাড়া। তো বাবা মায়ের সাথে অনেক ছোটোবেলায় এসেছিলাম, যার জন্য তারপরে যতবারই এসেছি আমার ঠিক মনে নেই, মানে আমি অত মন থেকে ঘুরিই নি। সো আফটার আ লং টাইম আমি আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরছি, তাই আমি ফ্যামিলি একটা মেম্বার কম আছে, মানে হাফ মেম্বার কম আছে একদম। বাট চমচম বড় হলে ওকে নিশ্চয়ই আবার নিয়ে আসবে, এখনো এই যে ছোট্ট চমচম। তো যাই হোক, আপনারা এখন দেখতে থাকুন, প্রচন্ড রোদ। আমরা এবার ভেতরটা এক্সপ্লোর করি আপনাদের সাথে। এরপর আমরা এগোলাম মূল চার্চের ভেতরে প্রবেশ করতে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই এক ধরনের অদ্ভুত প্রশান্তি আমাদের ঘিরে ধরল। প্রেয়ার রুমের ভেতরে কোনো ধরনের ভিডিও বা ছবি তোলা নিষেধ, তাই সেই দৃশ্য আপনাদের আমরা দেখাতে পারলাম না। তবে বিশ্বাস করুন, ভেতরের পরিবেশ এতটাই শান্ত যে মুহূর্তের জন্য মনে হলো আমরা যেন কোনো স্বর্গীয় আঙিনায় দাঁড়িয়ে আছি। এখানে একটি ছোট্ট জলাশয় আছে, যেটিকে বলে হোলি ওয়াটার প্লেস। দর্শনার্থীরা বিশ্বাস নিয়ে এখানে প্রার্থনা করেন এবং তাদের ইচ্ছে পূরণের আশায় কয়েন ছুঁড়ে দেন জলে। আমরাও তাই করলাম। এরপর আমরা সিঁড়ি বেয়ে যতই উপরে উঠছিলাম ততই ভেতরে যেন একটা কৌতূহল তৈরি হচ্ছিল, কি অপেক্ষা করছে ওপরে।
পুন্টু হাঁপিয়ে গেছে। তোমার বয়স কত খুকি? এইটুকুনি উঠে পুন্টু হাঁপিয়ে গেছে। তুমি নাকি কেদারনাথ ট্রেক করবে? পায়ে ব্যথা হয়ে গেছে। এত ওপরে উঠে যখন চারপাশে তাকালাম মনে হচ্ছিল গোটা শহরটা যেন এক জাদুকরী ছবির মতো চোখের সামনে ভেসে আছে। আর এত কাছ থেকে যখন চার্চের চূড়োটা দেখলাম বুকের ভেতর এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করছিল। মনে হচ্ছিল ইতিহাসের হাতছানি যেন একদম সামনে দাঁড়িয়ে। আমি কিন্তু জন্ম থেকে যতবার এসেছি এই মেন বিল্ডিংটা কিন্তু সেম স্টোন, সেম গ্ল্যামার, সেম দেখছি। মানে এটা প্রেয়ারের জায়গা, তাই একটু আস্তে কথা বলতে হচ্ছে। একটু কিন্তু এটার কিছু অক্ষত আছে, সেটাই কিন্তু আগেকার দিনের বলেন, আগেকার দিনের যে কোনো স্কাল্পচার বা যে কোনো স্টাবলিশমেন্টগুলোই মানে অসাধারণ ওরা ক্রিয়েশন দিয়ে বানায়, আর পাথরগুলোও অসাধারণ। দেখো একটু কোথাও কিছু হয়নি, আমি জন্ম থেকে এরকমই দেখছি, সেরকমই চকচকেই আছে। এটাকে বলে ওল্ড ইজ গোল্ড। 1632 সালে পর্তুগিজরা যখন হুগলি নদীর ধারে বসবাস করছিল তখন মুঘল সেনারা তাদের উপর আক্রমণ চালায়। সেই সময় অনেক গির্জা ধ্বংস হয়েছিল, কিন্তু পরে সম্রাট শাহজাহানের অনুমতিতে নতুন করে এই চার্চটি গড়ে ওঠে। তখন এক পর্তুগিজ জাহাজ হুগলি নদীতে ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে। জাহাজটা প্রায় ডুবে যাচ্ছিল। জাহাজের ক্যাপ্টেন ঈশ্বরের কাছে প্রাণ ভিক্ষা চান, যদি তারা বেঁচে যান তবে তিনি কৃতজ্ঞতা স্বরূপ কিছু উৎসর্গ করবেন। আশ্চর্যজনকভাবে ঝড় থেমে যায় আর জাহাজ ও নাবিকরা রক্ষা পান। বেঁচে ফেরার পর ক্যাপ্টেন তার প্রতিশ্রুতি রক্ষা করতে সেই জাহাজের বিশাল মাস্তুল নিয়ে আসেন এবং সেটি ব্যান্ডেল চার্চে দান করেন। সেই থেকেই চার্চের আঙিনায় আছে সেই ঐতিহাসিক মাস্তুল, যেটা আজও বিশ্বাস আর কৃতজ্ঞতার প্রতীক। এতক্ষণ আপনাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখালাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার আপনাদেরকে বলি আপনারা এখানে আসবেন কি করে। ওকে, আপনারা যদি এখানে আসতে চান তাহলে সবথেকে সহজ উপায় হচ্ছে আপনারা হাওড়া স্টেশনে আসবেন, সেখান থেকে আপ ব্যান্ডেল লোকাল, আপ বর্ধমান লোকাল এবং আপ কাটোয়া লোকাল, এই তিনটে ট্রেন অবশ্যই ব্যান্ডেলে থামে। ব্যান্ডেল স্টেশনে নামবেন, সেখান থেকে বাইরে এসে অটো টোটো পেয়ে যাবেন, যেটা সোজা ব্যান্ডেল চার্চে আপনাদেরকে পৌঁছে দেবে। আপনারা চাইলে রিজার্ভ করেও আসতে পারেন অথবা শেয়ার করেও আসতে পারেন। এছাড়া আপনারা যদি সড়ক পথে আসতে চান তাহলে আপনারা ডানকুনি থেকে দিল্লি রোড ধরে সোজা চলে আসতে পারেন। ব্যান্ডেল থেকে মোড় নিয়ে সোজা ব্যান্ডেল চার্চ, দিল্লি রোডের ব্যান্ডেল মোড় থেকে সিগন্যাল থেকে ডান দিকে ঘুরে ব্যান্ডেল চার্চ আসতে পারেন ব্যান্ডেল স্টেশনের নিচ দিয়ে, অথবা আপনারা কল্যাণী এক্সপ্রেস হয়েও আসতে পারেন কিংবা জিটি রোড ধরেও আসতে পারেন। তিনটে সড়ক পথেই আপনাদের জন্য আসাটা সুবিধা হবে। তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে ট্রেনে করে আসাটাই সবথেকে সুবিধের। যদিও আমরা বাই রোড এসছি ডানকুনি হয়ে দিল্লি রোড ধরে, কারণ আমাদের বাইকেই সুবিধে, কিন্তু যারা বাইকে আসতে চান না, যারা ট্রেন করে আসতে চান তাদের জন্য ট্রেনের অপশানটা সবথেকে বেস্ট। আমাদের ব্যান্ডেল চার্চ ঘোরা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি এখান থেকে ইমামবাড়া। তো আপনারাও আমাদের সঙ্গে চলুন, ঘুরিয়ে দেখাবো সেই স্থানটিও। চার্চ থেকে বেরিয়ে আমরা ঠিক পাশেই একটা ছোট রাস্তা আছে যেখানে আপনাদেরকে মার্কেটটা দেখালাম। সেই মার্কেটের পাশ থেকে একটা সোজা রাস্তা আছে যেটা যাচ্ছে গঙ্গার ঘাটে। অ্যাকচুয়ালি ব্যান্ডেল চার্চের যে অবস্থা সেটি একদম গঙ্গার পাড়েই, এবং এই মার্কেটে যেটা দেখালাম সেখানে আপনারা সমস্ত রকম পূজার সামগ্রী পাবেন, সুভেনিয়ার জিনিস পাবেন, এবং চার্চের ভেতরেও সুভেনিয়ারের অনেক কিছু জিনিসপত্র আপনারা পাবেন। প্রাইসটা যদিও একটু আমার হাইয়ের দিকে মনে হলো, একটু বেশি, কিন্তু তবুও যদি আপনারা চান তো ভেতর থেকে আপনারা সুভেনিয়ার শপ থেকে, মানে চার্চের ভেতরে যে সুভেনিয়ার দোকানটা আছে সেখান থেকে আপনারা কিনতে পারেন। যদি ওখানে ফটোগ্রাফি অ্যালাউ নয় তো এই দোকানটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এখানে বাইরে মার্কেটে জিনিসপত্র মোটামুটি রিজনেবল, আপনারা চাইলে নিতে পারেন। আর আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে, পাশেই মার্কেটের ওপর দিয়ে একটা গঙ্গার দিকে যাওয়ার রাস্তা আছে। যদিও জানি না এখানে যাওয়া যাবে কিনা, কারণ রাস্তাটা খুবই কাদা কাদা হয়ে আছে এবং অনেকটা দূর। পুন্টু বলছে যাবো না, যাবে না? আপনারা জানেন পুন্টু বিশাল হাঁটতে পারে
এবং হাঁটতে ভালোবাসে, তাইও এতটা হেঁটে যেতে চাইছে না। আর এত রোদের মধ্যে এই ভারী ব্যাগ নিয়ে হেলমেট নিয়ে আমি নিজে চলবো না, এদের চালা। তাহলে আমাকে দাও। ফাইনালি যাবে না তো? বাইকে নিয়ে গেলে তবে। বাইকে বাবু, বাইক ছাড়া যাবেন না। তো যেহেতু চার্চের ভেতরে বাইক ঢোকা অ্যালাউড নয়, তাই বাবুকে হাঁটতে হয়েছে। আদারওয়াইজ বাবু বাইকের ভেতরে বাইকে করেই চার্চে ঘুরতো। এই দেখো, তাই আমি বাড়ি যাচ্ছি। আমি অ্যাটলিস্ট একটু ঘুরে আসি, অডিয়েন্সদের দেখিয়ে আসি, ওরাও তো দেখতে চায়। আচ্ছা চলো চলো চলো, ঠিক আছে, ও যেতে চাইছে না। তো আমরা ইমামবাড়াতে যাব। ইমামবাড়াতেই ওখানে গঙ্গা আছে, গঙ্গার পাড়ে। তো ওখানেই আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে গঙ্গার ঘাটটায় আর গেলাম না, যেহেতু পুন্টু বিরোধিতা করছে, এগুলো বিরোধীদের চক্রান্ত, তাই আমাকে আর যেতে দেওয়া হলো না, কিছু করার নেই। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি পার্কিং থেকে বাইক নেব। বাইকে কত কী চার্জ নিয়েছে সেটা আপনাদেরকে বলে দেবো। উল্টো দিকেই, চার্চের ঠিক উল্টো দিকেই হচ্ছে বাইক রাখার জায়গা, এবং সেখানে আমরা বাইক রেখে এসেছিলাম। যারা বাইকে আসতে চান তারা ওইখানে বাইক পার্কিং করে এখানে আসতে পারেন। আচ্ছা, আপনি যদি এখানে পার্কিংয়ে বাইক রাখেন তার খরচা হবে 20 টাকা। তো এই যে আমরা এখানে পার্কিংয়ে বাইক রেখেছি, জাস্ট ব্যান্ডেল চার্চের উল্টো দিকে একটা গলি আছে, সেখানে চলে আসবেন এবং এই জায়গাটা আপনারা পার্কিং করতে পারেন বাইকের। হুগলি নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্যের নাম ইমামবাড়া। 1841 সালে ধনী ব্যবসায়ী হাজি মোহাম্মদ মহসিন এই ইমামবাড়ার নির্মাণ শুরু করেন। প্রায় 20 বছর পরিশ্রমের পর 1861 সালে সম্পূর্ণ হয় এই অসাধারণ স্থাপত্য। ইমামবাড়ার ভেতরে ঢুকলেই বিশাল আঙিনা, উঁচু খিলান আর শিল্পকর্ম আপনাকে একেবারে অন্য জগতে নিয়ে যাবে। এখানকার মসজিদে আজও নামাজ পড়া হয়। আমরা পৌঁছে গেছি ইমামবাড়াতে। কি দুর্ধর্ষ ছবিটা লাগছে আপনারা একবার দেখুন। নীল আকাশ, সাদা মেঘ, তার মধ্যে একটা পুরনো ঐতিহাসিক স্থাপত্য। আমরা যেন মনে হচ্ছে আমরা ওই ইতিহাসের কোনো একটি বিশেষ সময় এখানে আটকে পড়েছি। অভূতপূর্ব লাগছে। আচ্ছা, আপনাদেরকে বলে দিই, এখানে 20 টাকা করে পার হেড টিকিট আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই যে পুরো স্থাপত্যটা আছে, এই স্থাপত্যতে একটা উপাসনালয়ও আছে, যেখানে আপনারা কোনো রকম ফটোগ্রাফি করতে পারবেন না, কিন্তু বাকি সমস্ত জায়গায় ফটোগ্রাফি অ্যালাউড আছে। তো সেটা অবশ্যই মাথায় রাখবেন। এই যে এখানে দেওয়া আছে সান ক্লক এইদিকে। তো এইদিকে আমাদের যেতে হবে। এই সোজা গেলেই কিন্তু হচ্ছে গঙ্গার ঘাট, আর আমরা ঠিক সেদিকেই যাচ্ছি। কি সুন্দর, দারুণ প্রাচীন একটি জায়গায় আমরা এখন এসেছি, এবং বিশ্বাস করুন মনে হচ্ছে যেন টাইম ট্রাভেলে করে আমরা এখানে চলে এসেছি। ভীষণ ভালো লাগছে, নস্টালজিক একটা ব্যাপার, এবং প্রাচীন ইতিহাসের কত মুহূর্তের সাক্ষী এই সমস্ত স্থাপত্য। দেখলেই বুঝতে পারবেন। পুন্টু, সেটাই আমি বলছি যে প্রাচীন কত ইতিহাসের সাক্ষী এবং স্মৃতি এই স্থাপত্যের মধ্যে এখনও বিদ্যমান। এবং পুন্টু হাঁটতে খুব ভালোবাসে, আপনারা জানেন, তাইও হেঁটে হেঁটে আসছে আস্তে আস্তে। আচ্ছা, আপনাদেরকে আমি ওখানে গঙ্গা দেখাতে পারিনি, যেটা আমার আক্ষেপ ছিল, তাই সেই আক্ষেপটা পুন্টু এখানে মিটিয়ে দিল। এই সামনেই হচ্ছে গঙ্গা, গঙ্গা না, এটা হুগলি নদী। তো এই সামনে হচ্ছে হুগলি নদী, আর এইটা হচ্ছে সূর্যঘড়ি, যেটা আমি যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সেই সূর্যঘড়ি, এবং আপনারা যদি লক্ষ্য করেন এখানে সব রোমান অ্যালফাবেটে লেখা আছে। এটা হচ্ছে 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12। এরকমভাবে এখানে যদি দেখেন আবার 1 2 3 4 5 6 7টা জানি না কোথায়। আচ্ছা, 7 তো এই দিকে আছে, 7 8। তো এইটা হচ্ছে সূর্যঘড়ি, এবং রোমান নিউমেরিক্যালসে এখানে নাম্বারিং করা হয়েছে, এবং সূর্য যেমন যেমন আসে তার ছায়াটা ঠিক তেমনভাবে পড়ে, এবং যে ঘরে পড়ে আমরা বুঝতে পারবো যে ঠিক ততই টাইম হচ্ছে। এই যে রাস্তাটা আছে, যেটা সিঁড়ি দিয়ে আমি নেমে এলাম, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই নদীর ধারে। যদিও ওখানে এখন দরজা, মানে গেট বন্ধ করা, লক করা আছে, যাতে কেউ ওখানে না যেতে পারে, কিন্তু সামনে অবধি তো আমরা যেতেই পারি, তাতে কোনো ক্ষতি নেই বা কোনো বাধাও নেই। আপনারা দেখুন, এই একদম সামনেই হচ্ছে হুগলি নদী। এখানেও ঘাট করা আছে, সিঁড়ি করা আছে, এবং সোজা নেমে গিয়ে হুগলি নদী। এখন নদীতে যদিও ভাটা চলছে, কিন্তু কি অপূর্ব লাগছে, জাস্ট দুর্দান্ত। ও প্রকৃতি যেন ঢেলে দিয়েছে এখানে। এরকম শান্ত একটি দুপুরে, এরকম একটি মনোরম পরিবেশে গঙ্গার ধারে বসে গল্প করার মজাটাই আলাদা, ঠিক যেন স্কুল লাইফে ফিরে গেছি। ইনফ্যাক্ট আমরা স্কুল লাইফেও এটাই করতাম।
স্কুল লাইফে ক্লাস বাঙ্ক করে আমরা লাস্ট ক্লাসটা ম্যাথস থাকতো, আমার ম্যাথস একদম পছন্দ হতো না, তো আমরা কয়েকজন বন্ধু ওই লাস্টের ম্যাথস ক্লাসটাকে বাঙ্ক করে চলে যেতাম গঙ্গার ঘাটে এবং সেখানে আমরা বসে আড্ডা মারতাম আর আইসক্রিম খেতাম। তো সেই সব লাইফগুলো এখন মনে পড়লে ভীষণভাবে ওই লাইফটা ফিরে যেতে ইচ্ছে হয়, বাট সেটা কোনোভাবেই পসিবল নয়। এখানে পুন্টু বসে পড়েছে। ঘোড়া দেখলে খোঁড়া হয় কথাটা আপনারা কি জানেন? তো বসার জায়গা দেখলেই পুন্টু বসে যায়। এত সুন্দর একটা জায়গা, আম গাছের তলায় বসে আছে, দেখো কয়েকটা আম টাম পারলে একটু পেরে নাও। এটা আম গাছ নয়। কে রে বাবুরা, কি নাম তোমার? আমার নাম শেখ মাহফুজ। আচ্ছা তোমার? শেখ রুম্মান। আচ্ছা তোমার? আর তোমরা কি এখানেই থাকো কাছাকাছি? হ্যাঁ। বেশ। একটা সময় ছিল যখন এই আমিনায় কত না আড়ম্বর আর জৌলুস লুকিয়েছিল। চারিদিকে ঝাড়বাতির আলো, নামাজের ধ্বনি, অসংখ্য মানুষের আনাগোনা আর উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠত এই জায়গাটা। আজ হয়তো সেই দিনগুলো অতীত, কিন্তু দেয়ালের গায়ে খোদাই করা শিল্পকলা আর প্রতিটি ইট এখনো যেন সেই দিনগুলোর কাহিনী শোনায়। আচ্ছা, এবার আমরা যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে। ক্লক টাওয়ারে কিন্তু মহিলা আর পুরুষদের আলাদা আলাদা এন্ট্রেন্স, এটা যেমন শুধুমাত্র পুরুষদের জন্য, আর মহিলাদের এন্ট্রেন্সটা ওই দিক থেকে। তো এই দিকে আমরা যাচ্ছি এন্ট্রি পয়েন্টে। এখানটা একটু অন্ধকার আর অনেকগুলো সিঁড়ি আছে, উপরে উঠতে হবে। মাঝখানে এরকম কয়েকটা জানলা করা আছে, এটা বোধহয় এখানে যাওয়ার জন্য বারান্দা। এটা হচ্ছে ইমামবাড়ার ছাদটা। এই ছাদ থেকে আরও উপরে উঠতে হবে, সিঁড়ি কন্টিনিউ উপরে উঠে গেছে। অনেকগুলো সিঁড়ি আছে এখানে, প্রায় 100-র উপর তো হবেই, এক্স্যাক্ট কাউন্টটা আমি জানি না, বাট অনেকগুলো সিঁড়ি। কিন্তু দেখবো তো নিশ্চয়ই। মাঝখানে এরকম কয়েকটা জায়গা করা আছে, খুব সম্ভবত সেই সময় সৈন্যরা এখান থেকে বাইরে নজর রাখতো এবং নজরদারির জন্য এগুলো প্রয়োজন হতো। ফাইনালি আমরা এসে গেছি, আপনারা দেখুন এই জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছি। পুরোটাই এইরকম করা আছে, কিন্তু এইগুলো কেন ভাই? সুন্দর একটি স্থাপত্যকে এরকমভাবে নোংরা করার অধিকারটা কে দেয় ভাই? এটা তো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। এসব কেন, প্রয়োজনটা কি? দেখতে এসছি, আনন্দ করে দেখব, এটাই তো অনেক, তাই না? এগুলো করবেন না। আর এখান থেকে আপনারা ভিউটা জাস্ট দেখুন, দুর্দান্ত। দেখাচ্ছি আপনাদেরকে। এই ওপরটা পুরোটা কড়িবর্গা দেওয়া আছে এবং কড়িবর্গা সাপোর্টেই এই পুরো ছাদটাকে রাখা আছে, এবং তাছাড়া এখানে একটা সাপোর্টও দেওয়া আছে। এবং এইগুলো বোধহয় পরবর্তীকালে করা হয়েছে, এটা সম্ভবত এই ছাদে যায়। এখানে আরেকটি বিল্ডিং আছে, কিন্তু ওখানে আপাতত যাওয়া বারণ। এদিক থেকেও এটা দেখা যাবে। এই যে আমি ক্লক টাওয়ার দেখে এই জাস্ট নিচে নামলাম, আর কুন্টু যে হাঁটতে বিশাল ভালোবাসে সেখানে বসে বিশ্রাম করছে। আমার থেকে আগে নেমে চলে এসছে। আমি গেছি আর চলে এসেছি এরম করে। আসুন এবার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই ভেতরটা। আচ্ছা, তার আগে এখানে একটা জিনিস লেখা আছে, হামাম। এই যে এই হামাম সম্পর্কে আপনারা কি জানেন একটু বলুন। আচ্ছা, হামাম মানে কি? এই যে এখানে হামাম লেখা আছে। না, একদমই না। হামাম মানে হচ্ছে আগেকার দিনে, হামাম কথাটির অর্থ হচ্ছে স্নানাগার,
অর্থাৎ যেখানে সবাই স্নান করতো এবং হাত মুখ এসব ধুতো, সেটাকে এনাদের ভাষায় হামাম বলা হয়। রাইট। আমি না শুধু বসে বসে এটাই ভাবছিলাম যে মানে একটা টাইম এটা হয়তো কত আলোকিত, কত একদম একদম সবসময় একদম একদম লোকজনে ভরপুর থাকতো, কিন্তু বলে না বিল্ডিং গুলোই থেকে যায়, মানুষ আর থাকে না, ওরকম ব্যাপার। ঠিক। আর এখনকার দিনে না ফ্ল্যাটের যুগে বিল্ডিংও থাকে না, কিন্তু কিছু কিছু বিল্ডিং কিন্তু স্টিল মেনটেন করা হচ্ছে, এটাই মানে। আমার মনে হয় এরকম টাইপের বিল্ডিং গুলো ধরে রাখা উচিত, যেটার মধ্যে আমাদের মেমোরি, ঐতিহ্য অনেক কিছু বজায় থাকে। ঠিক। এবার আপনাদেরকে নিয়ে যাই এখানে একদম সেন্ট্রালি অবস্থিত একটি জলাধারে। খুব সুন্দর এই জায়গাটি এবং প্রচুর মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে প্রচুর মাছ খেলে বেড়াচ্ছে। এখানে একটি ফোয়ারা আছে, এটা কোনো অজ্ঞাত কারণে এখন আপাতত বন্ধ আছে, আদারওয়াইজ এটা চললে আরও সুন্দর লাগবে এবং পুরো জায়গাটা সন্ধ্যেবেলা যখন আলোকিত করা হয় তখন দুর্দান্ত লাগে। এগুলোকে বলে তাজ বা তাজিয়া, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। তো এগুলো আমরা নর্মালি দেখেছি মহরমে ইউজ হতে, আমি তো খুব দেখেছি। তো মহরমের দিন এগুলো বেরোয়, আর 10 দিন ধরে মহরমের আগে প্রথম সপ্তাহে 10 দিন ধরে প্রচণ্ডভাবে ওদের এগুলো নিয়ে বা মহরমের জন্যই তাজ সাজানো হয়, অনেকটা আমাদের রথের মতোই দেখতে। তো যাই হোক, এগুলো নিয়ে সবাই ওরা একটা জায়গায় মিলিত হয়, কারবালায় মিলিত হয়ে সেখানে ওদের যে প্রফেট বা যাই হোক ওনার উদ্দেশ্যে, হজরত মোহাম্মদের উদ্দেশ্যে ওরা প্রে করে বা যাই করে, আমি তো অত ক্লিয়ার জানি না, কিন্তু এগুলোকে অবভিয়াসলি তাজ বলে, যেগুলো ওরা মহরমে আরও অনেক সুন্দর করে সাজায়, এর থেকেও বড় বড় তাজ সাজায়। এই দেখুন আরও কাছ থেকে আরও কত এরকম রাখা আছে পরপর। আপনারা যদি গরমকালে এখানে আসেন তাহলে অবশ্যই সানস্ক্রিন কিন্তু মাস্ট, কারণ স্কিনের ওপরে সানের যা প্রভাব পড়ছে মানে পুরো একদম কি আর বলবো। মাথা ব্যথার ওষুধ রাখবেন, যাদের মাইগ্রেন আছে। ইয়েস, মাইগ্রেনের ওষুধ অবশ্যই, এবং সানস্ক্রিন অবশ্যই ইউজ করবেন। আর ও যেটা বলছিল এখানে ভিডিও করার জন্য দুর্দান্ত জায়গা। একদম মানে মনে হচ্ছে আমরা একটুখানি রিল বানাই, নাচানাচি করি, বাট আপনাদের দাদা অত কমফোর্টেবল না। ভীষণ কমফোর্টেবল, কিন্তু ও চাইছে না, কারণ ওর মাথা ব্যথা করছে আর ও রোদে বেরোতে চাইছে না, যার জন্য আমি বললাম যে তাহলে ঠিক আছে তুমি ছায়ায় বসো, আমি ঘুরে সবাইকে দেখাই যে এখানে কি কি আছে, কি কি দেখার আছে এবং কত সুন্দর এই জায়গাটি, তাই না বন্ধু? ও সারাক্ষণ রিল বানাতেই ব্যস্ত। দেখুন, যদিও বানাইনি, একটাই বানিয়েছি, তাও ওর সাথে, আমি একা রিল খুব একটা বানাইনি। তো যাই হোক, আজকে আমাদের ভিডিও এতটুকুই, আমাদের ঘোরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর আপনারা খুব শিগগিরই আবার নেক্সট ব্লগে আমাদেরকে একসাথে তো দেখতে পাবেনই। সো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের ঘোরা এখানেই শেষ। এবার ধরবো বাড়ির পথ, তার কারণ বাড়িতে আমাদের ছোট্ট একটি মিষ্টি মানুষ অপেক্ষা করে বসে আছে, যার নাম চমচম। আপনারা এতদিনে আশা করি সবাই তাকে চিনে গেছেন। এখন আবার তাকে টাইম দিতে হবে, গিয়ে তার সাথে নিয়ে ঘুরতে হবে, কারণ আজকে সানডে, তো আজকে তো তার ঘোরার সানডে ছুটির দিনটা তার জন্যই বরাদ্দ থাকে, এবং তার থেকে একটু সময় নিয়ে আমরা চলে এসেছি এখানে ঘুরতে। তো ওই জন্য ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর তার সাথে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটাও ম্যান্ডেটরি। সাবস্ক্রাইব করতে কোনো আপনাদের কষ্ট হবে না, তবে করলে আমাদের খুব ভালো লাগবে, আমরা আরো উৎসাহ পাবো আপনাদের সাথে এরকম ভিডিও শেয়ার করতে। আমরা চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। রাইট, তো এখনকার জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ কিপ স্মাইলিং অ্যান্ড লাভ ইউর প্যারেন্টস, টেক কেয়ার। অতীত থেকে বর্তমানে ফিরে আসার এক অমোঘ চেষ্টা করতে করতে আমরা ফিরছি, শুধু কিছু স্মৃতি নিয়ে নয়, বরং সময়ের বুকে লুকিয়ে থাকা এক অনন্ত গল্পকে বুকে আঁকড়ে ধরে।